ধৈর্য ধরে সবাই অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আবার অ্যাটেন্ড হয়েছেন। আমরা এখন বাস্তবিক যে ফ্যাক্টটা দেখবো, অনেকেরই প্রশ্ন অ্যারাইজ হচ্ছে, আমি প্রশ্ন দিব, আমরা ক্লাসটা শেষ করে নিই, এরপরে প্রশ্ন নিব। ঠিক আছে? বাস্তবিক যে ফ্যাক্টটা দেখবো এটার জন্য আমরা এখন ইরিটান সফটওয়্যারটাতে চলে যাই। দেখুন, আপনি একটা ইরিটান সাবমিট করবেন। তো সাবমিট করার জন্য আপনাকে সার্চ ইঞ্জিনে সার্চ করতে হবে সফটওয়্যারটা। তো সার্চ ইঞ্জিন যেগুলো খুব জনপ্রিয়, মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোমও আছে। আমি ক্রোমো ঢুকলাম আর কি, এখানে ঢুকি ইরিটান শব্দটা লিখতে চলে আসে। ঠিক আছে? তো আমি যদি ইরিটান লিখি, ইরিটান যেভাবে লিখেন চলে আসবে। এটা খুব সার্চ হয়, তো এই জন্য আমাদের দেশে এটা ইরিটান সার্চ করলেই চলে আসে। itex.nbr.gov.bd আর কি ওভাবে লিখলেও আসবে, আর সরাসরি রিটার্ন লিখলেও চলে আসবে। আমি রিটার্নে ঢুকে যাচ্ছি। আমরা এখন একজন করদাতার বাস্তবিক একটা ফ্যাক্ট দেখবো। আমাদেরকে এখানে ই রিটার্নটা যেটা এখানে লগ ইন করতে হবে। এখানে আমি প্রেস করার সাথে সাথে আমাকে বলতেছে যে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। আপনি কি ই রিটার্ন সিস্টেমে অলরেডি রেজিস্টার্ড আছেন? মানে সে আমাকে কাউন্ট করতেছে একজন করদাতা হিসেবে। করদাতা হিসেবে আমি আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে কিনা। যেহেতু আমি করে রাখছি, আমি এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড দিব। যদি আমার যদি রেজিস্ট্রেশনটা করা না থাকতো, তাহলে কিন্তু আমি আই এম নট ইয়েট রেজিস্টার্ড প্রেস করতাম। তাহলে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে প্রেস করলাম। এতে এখানে কি দেখাচ্ছে, এখানে বলতেছে যে টিন নাম্বারটা দিন। টিন নাম্বারটা যদি আমি দিই, আমি দেখি দেখি টিন নাম্বারটা লিখতেছি। পাসওয়ার্ড দিতে বলতেছে, আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে। ক্যাপচাটা দেখি দেখি যেভাবে আছে এভাবেই তুলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হাতের বাম পাশে দেখেন, এখানে আমার যে কার্সরটা যেখানে রাখা আছে এখানে লেখা আছে রেগুলার ই রিটার্ন। এখানে প্রেস করতে হবে, রিটার্ন সাবমিশনের জন্য আমাকে রেগুলার রিটার্নেই প্রেস করতে হবে। এখানে প্রেস করলে পরে কিছু বেসিক ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন ডিফল্ট করা আছে, কিছু আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি সিলেক্ট করব যেগুলো প্রয়োজন। তো এই করদাতা রিটার্নটা এখানে যে রিটার্ন সাবমিশনের পদ্ধতি, রিটার্ন স্কিমটা সেলফ, এটা ডিফল্ট। ইনকাম ইয়ার এগুলা হয়তো চেঞ্জ করার প্রয়োজন হলে আপনি করতে পারেন। এখানে লেখা আছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স। যে করদাতা রিটার্নটা আমরা ফিল আপ করতে যাচ্ছি তার ফুললি এক্সেমটেড ট্যাক্স এরকম কোনো ইনকাম নেই, এই জন্য এখানে নো। তার ট্যাক্সেবল ইনকাম আছে কোথায়? এগ্রিকালচারে আছে, রেন্টে আছে, ইনকাম ফ্রম রেন্ট আর ইনকাম ফ্রম এগ্রিকালচার। ঠিক আছে, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। আবার তার ফিনান্সিয়াল অ্যাসেটস আছে, আমরা পাশাপাশি এটাও দেখে নিই। ঠিক আছে, তাহলে আমাদের এই পেজটা শেষ হয়ে গেল। আমরা এখানে সেভ ইন কন্টিনিউ দিয়ে পরের পেজটাতে যাব। উনি
ওনার বাড়ি হচ্ছে খুলনা। খুলনা মানে আদার সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে, আদার সিটি কর্পোরেশনের দিব। ওনার ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট যদি থাকে ইয়েস দিব, না থাকলে নো দিব। তাহলে নাই, নাই মানে এখানে নো দিব। ঠিক আছে। আচ্ছা, ওনার রোজ ওয়েল 50 লক্ষ টাকার উপরে, এই জন্য ইয়েস দিব। এখানে ইয়েসি করা আছে, ইয়েসি থাক, আর কোনো ফ্যাক্ট এখানে নাই। আর খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে ওনার দুইটা ফ্ল্যাট আছে, তাহলে হ্যাভ এনি হাউস প্রপার্টি, দুইটা ফ্ল্যাট, সেই দুইটা ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে, একটা হচ্ছে 1470, একটা হচ্ছে 1350-এর অর্ধেক। তাহলে আমি যদি এটা হিসাব করে বসাই, 1470 আর একটা ফ্ল্যাট স্বামী এবং স্ত্রী উভয়ের নামে যৌথভাবে, ওই ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে 1350। 1350 যদি হয়, এটার অর্ধেক 50% কত হয়? 675। তাহলে যোগ 675, তাহলে ওনার ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে 2145। তাহলে আমরা এখানে 2145, ঠিক আছে, দিয়ে আমরা সেভিং কন্টিনিউতে এগিয়ে গেলাম। তাহলে আমাকে প্রথমেই চাচ্ছে, শুরুতেই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, ওনার সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র এখানে একটা কাগজ আছে, কাগজটা দেখে দেখে আমাকে ডাটাগুলো ইনপুট দিতে হবে। যে কটা সঞ্চয়পত্র, 40 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে। দেখুন, এখন যদি কারো শুধু সঞ্চয়পত্র ছাড়া অন্য কোনো ইনকাম না থাকে, দীপঙ্কর সাহা ভাই আপনি প্রশ্ন করেছিলেন, তাহলে তার এটাই ফিল আপ করতে হবে। এর মানে কি এটা জিরো রিটার্ন? না, রিটার্ন তো রিটার্নই, এখানে জিরো বলতে কোনো ইস্যু আসবে না। আমাকে এই ওনার সঞ্চয়পত্র গুলো এখানে দিতে হবে। ওনার ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার নাও থাকতে পারতো, শুধু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাই থাকতে পারতো, এটাও তো একটা ইনকামের খাত। তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা, সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো একটু তুলি, হ্যাঁ। 2021-00-9, 3963। ইস্যু ডেটটা কবে এটা এখানে চাইছি, 25/1/2021। ভ্যালু 10 লক্ষ টাকা। গ্রোস ইন্টারেস্ট, সঞ্চয়পত্রের যে সার্টিফিকেটটা ওখানে লেখা আছে, গ্রোস ইন্টারেস্টটা হচ্ছে 1,15,200 টাকা। টিডিএস এর পরিমাণ বলা আছে 11,520 টাকা। দিয়ে দিলাম। ওনার আরো সঞ্চয়পত্র আছে, ওইটাও দিব। 2021, তার 11। দ্বিতীয় সঞ্চয়পত্রটার বিল হচ্ছে 15 লক্ষ টাকা। এটা দিয়ে দিলাম। ওনার ইন্টারেস্ট হচ্ছে 1,62,600 টাকা। আর যে ট্যাক্স টাকাটা আছে 16,260 টাকা। ওনার আরো একটা সঞ্চয়পত্র আছে, 2021, 1339, আলাদা আলাদাই লিখতে হবে, হ্যাঁ? একসাথে লেখা যাবে না। 9/12/2021, এটার ফিগার হচ্ছে 15 লাখ। ওনার এখানে ইন্টারেস্ট আর্ন হয়েছে 1,47,500 টাকা। আর টিডিএস টা কর্তন করা আছে 14,750 টাকা। এটা আমি দিয়ে দিলাম। ওনার সঞ্চয়পত্র ছিল 40 লক্ষ টাকা, সেটার এক্সপ্লেনেশন আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা এখানে সেভ ইন কন্টিনিউ দিলে পরের ইনকাম হেডটাতে চলে আসবে। যে দেখেন, উপরের মাথার দিকে তাকালে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে ইনকাম ফ্রম রেন্টে চলে আসছে। তো এখন আমরা ইনকাম ফ্রম রেন্টটা দিব, কিভাবে দিব দেখেন। প্রপার্টি টাইপ, ওনার আসলে দুইটা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট টোটালটা ওনার নিজের, আর একটা হচ্ছে যৌথভাবে স্বামীর সাথে। তাহলে প্রথম হাউস প্রপার্টি, ওনার হাউস প্রপার্টি। অ্যাড্রেসটা কি, আমরা অ্যাড্রেসটা যদি দিই, অ্যাড্রেসটা এখানে লেখা আছে,
দেখে আমি দিচ্ছি আপনাদেরকে, সতর্কতার সাথে আস্তে আস্তে জিনিসটা লিখে দিতে হবে। এটা হচ্ছে ফ্ল্যাট ফুলি অ্যাপার্ট ওয়েস্ট। খুলনা সদরে আছে, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ইজ ইট ইন সিটি কর্পোরেশন? হ্যাঁ, এটা সিটি কর্পোরেশনের ভিতরে, এই জন্য ইয়েস থাক। এটা প্রথম যে বর্ণনাটা আমি দিচ্ছি, এটা একটা মাত্র ফ্ল্যাট, এটা সে ভাড়া দেয়। আমি যেহেতু ইনকামের হেডটা দেখাচ্ছি, সো এখানে লেখা আছে এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ অর ডিউলিং, ব্যক্তিগত ব্যবহারের জন্য কতটুকু রাখা হয়েছে। এখানে এখানে একটাও রাখা হয়নি। এখানে যে যে ফ্ল্যাটটা আছে 1470 স্কোয়ার ফিটের, এই টোটাল ফ্ল্যাটটাই ভাড়া দেওয়া। তাহলে এখানে সেলফ অকুপাইড জিরো হবে। তাহলে যেহেতু এটা থাকার জন্য ভাড়া দেওয়া হয়েছে, তাহলে এরিয়া রেন্টেড আউট 1470 একটা 1470 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট। আমরা এখানে ফিগারটা লিখে দিব, পরিমাণটা। রেন্টাল পিরিয়ড আসলে এনুয়াল ভ্যালু যেটা, হ্যাঁ, রেন্টাল পিরিয়ড 12 মাস মন্থ বলা আছে। এরপর হচ্ছে এনুয়াল রেন্ট। মানে এনুয়াল রেন্ট মানে বার্ষিক মূল্য, আমরা যেটা দেখে আসছি একটু আগে, যেটা দেখে আসলাম। বার্ষিক মূল্যটা কত, এরিয়ার অবস্থা অনুযায়ী সে ভাড়া দিছে যেটা, সেটাই তার বার্ষিক মূল্য। তো সে ভাড়া দিছে প্রতি মাসে 24,000 টাকা করে 12 মাসে, তাহলে কত হবে? 2,88,000 টাকা। তো দেখে দিই, এনুয়াল রেন্ট প্রতি মাসে যদি 24,000 হয়, তাহলে 12 মাসে কত হয়, তাই না? এটা একটা ফ্যাক্ট। 24,000 গুণন 12, 2,88,000 টাকা। তাহলে এখানে সরাসরি 2,88,000 টাকা লিখে দিতে হবে, ভেঙে দেখানোর সুযোগ নাই, তাই না? রেন্ট রিসিপ্ট, এই 2,88,000ই রেন্ট রিসিপ্ট করা হয়েছে। ঠিক আছে, মানে মোট ভাড়া মূল্যটা কিন্তু এখানে দিলাম। এরপর ওই যে আমরা যে আনুষঙ্গিক বিষয়গুলো দেখে আসছিলাম, এনি চার্জ পেড বাই টেনেন্ট। টেনেন্ট মানে হচ্ছে ভাড়াটিয়া, ভাড়াটিয়া কর্তৃক অন্য কোনো কিছু আসলে প্রদান করা হয়েছে কিনা, না, সে শুধু ভাড়াই দিয়েছে। এনি আদার রিসিপ্ট, এছাড়া আরো কোনো রিসিপ্ট আছে কিনা, ওই যে আমরা খ গ ঘ অ পড়ে আসলাম যেটা, আর উমতে পড়ে আসলাম এই যে ভ্যাকেন্সি অ্যালাউন্স। ভ্যাকেন্সি অ্যালাউন্স এর কথা এখানে বলা আছে। ঠিক আছে, ভ্যাকেন্সি অ্যালাউন্সটা এখানে বলা আছে, এটা কাজ করতেছে না কেন? ভ্যাকেন্সি অ্যালাউন্সটা এখানে দিতে হবে, তাই না? আচ্ছা, ভ্যাকেন্সি অ্যালাউন্সটা কাজ করবে কখন? 2,88,000 টাকা আমরা যদি অ্যানুয়াল রেন্ট হয়, যে এখানে আমরা 1 মাসের ভাড়া কম লিখি, তাহলে দেখি, বা এখানে আমরা 2,87,000 টাকা আপাতত লিখি দেখতো, তারপরেও কাজ করতেছে না, না? আচ্ছা, 2,88,000 টাকা হচ্ছে ওনার রেন্ট রিসিপ্ট। ভ্যাকেন্সি অ্যালাউন্সের জন্য আমাদের একটা অপশন এখানে সিলেকশন করে নিতে হবে কোথাও, যে বাসাটা খালি ছিল কিনা। এই যে 12-র জায়গায় 11 দিই। ঠিক আছে, রেন্টাল পিরিয়ড 24,000 পূরণ 11, 2,64,000।
যে ভ্যাকেন্সি অ্যানাউন্সটা এখানে কাজ করতেছেন, এটা আমি একটু জেনে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। ভ্যাকেন্সি অ্যানাউন্সটা আমাদের যে আইনে যেভাবে মাইনাস করার কথা সেভাবেই মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম 2,88,000 টাকা অ্যানুয়াল রেন্ট এবং এটা রিসিভ করলাম। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে সার্ভিস চার্জ পেড বাই টিনের, সার্ভিস চার্জটা কি ভাড়াটিয়ারই দেয় না, এই জন্য নো সিলেক্ট করলাম। আর ইউ দা অনলি ওনার, হ্যাঁ উনি টোটাল ফ্ল্যাটটার মালিক, উনি নিজে একা। তাহলে এখানে ইয়েস, এই জন্য ইয়েস করা আছে। অটোমেটিক্যালি ডিডাকশনটা দেখেন, 25% ডিডাকশন হয়ে গেছে। 2,88,000 কে যদি আপনি 25% করেন তাহলে কত হয় আমি একটু দেখি। 2,88,000 পূরণ 25%, 72,000। দেখেন এটা কিন্তু আমি বসাইনি, অটোমেটিক্যালি হয়ে গেছে। ঠিক আছে, এই আমাদের হাউস প্রপার্টি ওয়ান যেটা, এটা লিপিবদ্ধ হয়ে গেল। এরপরে আমরা আমাদের আরেকটা ফ্ল্যাট, ওনার আরেকটা ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটটা স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে ভাড়া আদায় করে থাকে। তাহলে এখানে এড এনাদার দিতে হবে, এড এনাদার প্রপার্টি। এড এনাদার প্রপার্টি দিলে প্রপার্টি টু চলে আসবে। তো এটা হাউস প্রপার্টি, এটা কোথায়, খুলনা। অ্যাড্রেসটা কি, ওই বাসাটা কোথায় অবস্থিত সেটা লিখবেন। এটাও সিটি কর্পোরেশনের ভিতরে, ইয়েস থাকবে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে এই ফ্ল্যাটটা দুইজনের, দুইজনের মানে টোটাল ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে 1,350। এটাও ভাড়া দেওয়া আছে টোটালটা, এই জন্য এখানে সেলফ এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজে 0 দিব। আর এরিয়া রেন্টেড আউট যেটা, সেটা যে 1,350, ওইটা দিলাম। এটা আবার পাই কত, 20,000 টাকা করে ভাড়া আসছে। তাই ওনার সাথে কথা বললাম, উনি বললো যে আমি এখানে 20,000 টাকা ভাড়া পাই এই ফ্ল্যাটটা থেকে। তাহলে আমরা 20,000 হিসাব করব, 12 মাস ভাড়া দেই, 20 12 হয় আপনার 2,40,000 টাকা। এটা যদি আমরা এখানে দিই, রেন্ট রিসিভও 2,40,000 হয়েছে। ঠিক আছে, আর কোনো প্রাপ্তি নাই, আর কোনো রিসিপ্ট নাই। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি দেখেন এই 25% চলে আসছে, 2,40,000, 25%, 60,000। এখন ধরেন এখানে ওনার, এখানে উপরে আর কি আছে কিছু ইনফরমেশন দিয়ে আসি, এরপরে দেখাই। সার্ভিস চার্জ পেড বাই টিনেন্ট, মানে ভাড়াটিয়া করতে কি সার্ভিস চার্জ দেয় না। আমি ওনার সাথে কথা বললাম, উনি বলছে যে না, কোনো সার্ভিস চার্জ নাই, সরাসরি 20,000 টাকা ভাড়া আমাকে দেয়। আর ইউ দা অনলি ওনার, এখানে হবে নো। নো হওয়াতে উনি আর পার্সেন্টেজ আসলে 100% না, কত পার্সেন্ট, উনি অর্ধেক মালিক, মানে এখানে 50 লিখে দিব, আমরা সংখ্যায় লিখে দিব। তার মানে অটোমেটিক্যালি হিসাবটা দেখেন, হিসাবটা চলে আসবে অটোমেটিক্যালি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম নাই, কিন্তু ওনার এখানে মিউনিসিপাল বা লোকাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, এই ক্ষেত্রে ওনার একটা খরচ আছে 5,000 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এখানে 5,000 টাকা দিলাম। রেশিও অনুযায়ী কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি, আমরা জাস্ট খালি ইনপুট দিয়েছি ডাটা। বুঝতে পেরেছেন? এখানে যেহেতু আমরা সেলফ, এই যে পার্সোনাল ইউজে 0 দিছি, তার মানে এখানে 5,000 টাকা যেটা টোটাল, তাই অনুমোদনযোগ্য খরচ হবে। ঠিক আছে, আচ্ছা, এই দেখেন 65,000 টাকা বাদ দেওয়ার পরে 87,500 টাকা থাকে। আসলে এখানে হওয়ার কথা কত, এই খরচগুলা বাদ দিলে একটা ফিগার হয়েছে, এই ফিগারে ওনারা অর্ধেক করে ফেলছে, অর্ধেক করার পরে ওনার আয়টা কত, 87,500। দেখছেন, কারণ এখানে তো 50%, এই যে দেখেন লেখা 50% অফ নেট টোটাল রেন্ট বা ডিডাকশন। আচ্ছা, এখানে আর কিছু দেখেন, এই যে আনএডজাস্টেবল অ্যাডভান্স, আনএডজাস্টেবল এর মতন কি অসমন্বয়যোগ্য অ্যাডভান্স যদি দিয়ে থাকে ভাড়াটিয়া, সেই ফিগারটা এখানে বসবে। আর অ্যাডজাস্টেবল অ্যাডভান্স যেটা, সেটা যদি থাকে নট অ্যাডজাস্টেড উইথিন 5 ইয়ার্স, নট থ্রু ব্যাংক, যদি ব্যাংকের মাধ্যমে রিসিভ না করে এখানে দিয়ে দিতে হবে। আনস্পেন্ট রেভিনিউ বা কালেকশনস যদি থাকে তাহলে এখানে দিতে হবে। মানে 25% খরচ বাড়িওয়ালা নেয় নেই, আসলে এত খরচ হয় নাই। সে বললো যে না, আমার 25% খরচ, এত খরচ আমি করিনি বাসাটার মধ্যে। সে স্যার ট্যাক্সের প্রতি খুব বললাম, সচেতন। সরি স্যার, ওই যে
এখানে বলেন। অবাণিজ্যিক উদ্দেশ্যে ইউজ করার জন্য 25% ডিডাকশন হয়েছে। তো স্যার যখন বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিব, তখন হুম। স্যার এখানে কোথায় উল্লেখ করলে তারপর 30% ডিডাকশন হচ্ছে একটু দেখাই দিলে স্যার। আচ্ছা, এখানে দেখেন এই যে রেসিডেন্সিয়াল মার্ক করেছি আমি, আর এটা হচ্ছে কমার্শিয়াল। হ্যাঁ, এই তখন আমরা এই রেসিডেন্সিয়ালের নিচে ডাটাগুলা দিব না, আমরা দিব কমার্শিয়ালের নিচে ডাটাগুলো। বুঝতে পেরেছেন? জি তখন স্যার পেয়েছি। অটোমেটিক্যালি এটাই 30% হয়ে যাবে। আমি যদি এটাই দিই, আপনি একটু দেখুন, আপনার একটু সুবিধা সুবিধা হবে। আমি এখানেই ধরেন 1375 লিখলাম, 1375। ঠিক আছে, এখন দেখেন কত টাকা আছে, 60,000 টাকা আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি পরে কত টাকা হয়ে যা, 30% তো বেশি হয়ে যাবে। এখানে দিলাম 12, এটা জিরো করে দিই। এখানে থাকবে না। এই টাকাটা ধরে আমরা এই পাশে নিয়ে আসতেছি, 2,40,000। এই দেখেন এখন খরচটা 72,000 হয়ে গেছে না? অটোমেটিক্যালি এটা সফটওয়্যার নিয়ে নিয়েছে আর কি, 30% নিয়ে নিয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা আবার আগের অবস্থায় চলে যাই। আমার বাসাটা আসলে রেসিডেন্সিয়াল হিসেবে ভাড়া দেওয়া তো, তাহলে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, দেখি দু একটা প্রশ্ন অ্যারাইজ হইতে পারে কারো কারোর কাছে, আমি একটু মেসেজটা দেখে নিই। প্রশ্ন নিব, অনেকেই প্রশ্ন করতে চাচ্ছিল। হ্যাঁ, 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 রাইট। ভ্যাকেন্সি অ্যালাউন্সটা ডিসিটির কাছে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় যে আমার বাসাটা খালি ছিল, এটা সংশ্লিষ্ট কর বছরই দিতে হয়, যে মাসে খালি থাকে সে মাসে ভ্যাকেন্সি। চমৎকার, হ্যাঁ, এটা আমার মাথায় এই মুহূর্তে আসতেছিল না। ভ্যাকেন্সি অ্যালাউন্সটা যেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছিলাম, এটা কেন আসেনি? এটা হচ্ছে ভ্যাকেন্সি অ্যালাউন্স ধরেন, আমরা তো হিসাবটা করতেছি 1/7/2024 থেকে 30/6/2025 এই সময়টা। তো বাসাটা যদি খালি থাকে ওই সময়টার ভিতরে কোনো একটা মাসে, যেমন জানুয়ারি 2025 বাসাটা খালি ছিল, তো যে মাসে খালি থাকবে ওই মাসে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, সেই সাপেক্ষে আসলে এটা আপনার অটোমেটিক্যালি আপনি এখানে ডাটা ইনপুট দিতে পারেন। চমৎকার, এই জন্য এখানে ভ্যাকেন্সি অ্যালাউন্সটা লক করা আছে। ঠিক আছে, আমি তো এই জাতীয় কোনো কাজ করে আসিনি। ঠিক আছে, ধন্যবাদ। যে অ্যাডজাস্টেবল আনএডজাস্টেবল ইস্যুটা মানে হচ্ছে, ধরেন এই যে ভাড়াটা দিল, এই বাসাটা ভাড়া দেওয়ার সময় আনএডজাস্টেবল অ্যাডভান্স হিসেবে ধরেন 5 লক্ষ টাকা নিছিল, তাহলে 5 লক্ষ টাকা এখানে লিখে দিব। ওইটা শর্ত আছে, চুক্তি অনুযায়ী 5 বছর মেয়াদে নেওয়া যেতে পারে। 5 লাখ টাকা আমি যদি এখানে 1 লাখ টাকা নিই, বাকি 4 লক্ষ টাকা আমাকে দায় হিসেবে দেখাইতে হবে, লাইবিলিটির করে। বুঝতে পেরেছেন? এই কোডটা দিয়ে রাখছি এখানে আর কি। যাই হোক, এই জাতীয় কোনো ইস্যু নাই, এই জন্য আমরা এটাকে স্কিপ করব। ঠিক আছে। আর অ্যাডজাস্টেবল তো বুঝছেন, অ্যাডজাস্টেবল মানে সমন্বয়যোগ্য। ধরেন চুক্তির মধ্যে লেখা আছে 5 বছরের সমন্বয় করা হবে, তো প্রতি বছর 2 লক্ষ টাকা করে, 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া ছিল, অ্যাডজাস্টেবল অ্যাডভান্স। 10 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া থাকলে, তাহলে এখানে দেখেন লেখা আছে নট অ্যাডজাস্টেড উইথিন 5 ইয়ার্স নট থ্রু ব্যাংক আন্ডার সেকশন 39-3। আমরা 39-3 যেটা দেখে আসছি আর কি, সেই ইস্যুটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, আমরা 7 কন্টিনিউতে যাই। তার মানে আমাদের হাউস প্রপার্টি ইনকামটা আমরা ইনপুট দিয়ে দিয়েছি। এখন বলতেছে আমাদের কি ইনকাম ফ্রম এগ্রিকালচারটা দেখানোর জন্য। তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচারে যদি আমরা এখানে চাপ দিই, দেখেন কি আসে, কাল্টিভেশন আসতেছে, ইনকাম ফ্রম ফার্মিং আসতেছে, প্রোডাকশন অফ টিও রাবার আসতেছে, আদার এগ্রিকালচার ইনকাম, স্পেশাল এগ্রিকালচার ইনকাম। আমরা আসলে এটা কাল্টিভেশন করে উনি কিছু ইনকাম করে থাকে। কাল্টিভেশন কি কাল্টিভেশন করে উনি? রাইস মানে পেডি কাল্টিভেশন করে। এখানে বলা আছে কি টোটাল কাল্টিভেশন এরিয়া, না আচ্ছা এরিয়াটা দিতে বলছি।
ওনার আসলে একটা কৃষি জমি আছে, যে জমিটার পরিমাণ হচ্ছে 1 একর, মানে 100 শতাংশ। তাহলে আমি এখানে 100 লিখি, আর এদিক দিয়ে ডেসিমাল সিলেক্ট, একরও সিলেক্ট করা যাবে। এখানে আমি যদি 1 লিখি তাহলে এখানে একর নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 100 নিলাম। তাহলে এখানে কি হবে, ডেসিমাল। পার্টিকুলার প্রডিউসেস, মানে উৎপাদনের জিনিসগুলা কি কি, এটা রাইস, জুট, ভেজিটেবল এই জাতীয় হতে পারে কাল্টিভেশন থাকতে। মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস, না সাধারণত এই কৃষকে হিসাবের খাতাপত্র সংরক্ষণ করে না। যেহেতু না করে তাহলে নো দিতে হবে। আর আমরা তো জানি 60% সরাসরি খরচ নিয়ে নিব, তাহলে সেলস প্রসিড, মানে বিক্রয় মুনাফা, এটার বাংলা অর্থ। তাহলে আপনি যদি অর্থমূল্যে নিয়ে আসেন, হয়তো বা সে 100 শতাংশ জায়গায় কত মূল ধান পাইতে পারে। এটার একটা আহ, প্রথাগত হিসাব, যেটা স্বাভাবিকভাবে প্রতি কাঠায় বা প্রতি 10 শতকে কত মূল ধান হয়। 100 শতাংশে ইনকাম ট্যাক্সের যেটা প্র্যাকটিস আছে, যে 1 একরে 60 মণ ধান বাৎসরিক হিসাব যদি আপনি করেন, এটা রিজনেবল। আজকে থেকে 10-15 বছর আগে 45 মণ ছিল, সেটা তো এখন বৃদ্ধি পেয়েছে, যেহেতু হাইব্রিড ধান চলে আসছে, ধান অনেক বেশি হয়। তাহলে এখন যেটা প্রচলন আছে যে 1 একরে 60 মণ। ঠিক আছে, এটা হিসাব করবে। 1 বিঘায়, মানে 33 শতাংশে 20 মণ। ঠিক আছে, তাহলে ওনার 1 একর জায়গা আছে, সেখান থেকে বছরে 2 বার ধান উৎপাদন করে। 60 মণ, 60 মণ, 120 মণ, 120 মণ ধানের দাম আমরা একটা রাউন্ড ফিগারই নেই, কি নেওয়া যেতে পারে, 1,20,000 টাকা। হ্যাঁ, 1,000 টাকা দাম ধরে নিলাম আর কি। এটা কস্ট অফ প্রোডাকশন 1,20,000 টাকার 60% যদি আমরা নিই, তাহলে কত টাকা হয়, 1,20,000 টাকা পূরণ 60% ইজ ইকুয়াল টু 72,000 টাকা খরচ হয়ে যাবে। দেখছেন, এটা আমরা কিন্তু আইনের ধারা অনুযায়ী নিয়েছি। কস্ট অফ প্রোডাকশন, আদার অ্যালাউয়েবল এক্সপেন্স নেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন যেহেতু নিয়েছি, এটা নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই আমাদের নেট ইনকাম হয়ে গেছে 48,000 টাকা। এখন আমরা সেভিং কন্টিনিউ দিয়ে যদি এগিয়ে যাই, পরে আমাদের কি বলতেছে, এক্সপেন্ডিচারের পেজটা লিখতে বলতেছে। ওনার বিভিন্ন খাতে এক্সপেন্স রয়েছে। ধরেন ওনার ফুড এন্ড ক্লোথ 1,20,000 টাকা, রেসাইডস নিজের বাড়িতে বাস করে। ঠিক আছে, ওন হাউস, তাহলে এখানে এই জন্য কোনো খরচ নাই। এরপরে তার কোনো প্রাইভেট গাড়ি টাড়ি নাই। অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স এর কথা বলতেছে, এই রিক্সা ভাড়াটা দিতে পারে, 5,000 টাকা দিয়ে দিলেন। হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্স, এগুলো কিন্তু হিসাব করে দিতে হবে। হয়তো বা আমি এ, খুব দ্রুততার সহিত একটা ইনফারেন্স ফিগার দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা করদাতার সাথে খোলামেলা কথা বলে, যারা কনসালটেন্সি দিবেন, আপনারা দিবেন যে ওনার গ্যাস, ওয়াটার, সোয়ারেজ, গার্বেজ জাতীয় কত খরচ হয়, ইলেকট্রিসিটিতে কত খরচ হয়, ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল সাবস্ক্রিপশনে কত টাকা খরচ হয়। ইলেকট্রিসিটিতে 12 মাসে ধরেন 15,000 টাকা, গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলা মাসিক ভিত্তিক হিসাব করে দিবেন, যাতে এটা লজিক্যাল হয়। কখন ইনকাম ট্যাক্স অফিস যদি ফাইলটার কোনো সমস্যা ধরে, আপনি যাতে ব্যাখ্যা দিতে পারেন। ইন্টারনেট বিল আছে মান্থলি 500 টাকা, বছরে 6,000 টাকা কিন্তু শুধু ইন্টারনেট বিল। হ্যাঁ, ফোনের একটা খরচ আছে, এখানে 1,000 টাকা দিয়ে দিলাম। ফেস্টিভ্যাল এন্ড স্পেশাল অ্যালাউন্সেস হতে পারে বিভিন্ন পারপাসে। হুম, ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস হতে পারে, এখানে 50,000 টাকা হয় ওনার। ঠিক আছে, এনি আদার এক্সপেন্সের করে আপনি একটা, যেটা অসংজ্ঞায়িত, আপনি লিখে রাখতে পারেন। ঠিক আছে, 2,92,000 টাকা আমরা বিভিন্ন খাতে দিয়ে দিলাম। এভাবে হিসাব করে করে কোন কোন খাতে ওনার খরচ হয়, এক একজনের লাইফস্টাইল তো এক এক রকম, সো এটার সাথে ম্যাচ করে খরচগুলো আপনাকে দিতে হবে। সেভিং কন্টিনিউ যদি আমরা দিয়ে দিই, আমাদের পরের পেজটাতে, মূল পেজটাতে নিয়ে আসতেছে, সেটার নাম হচ্ছে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস। এই পেজটা আমি একটু, ঠিক আছে, অ্যাসেটস এন্ড লাইবিলিটিস পেজটাতে যদি আমরা আসি, ওনার কোনো বিজনেস নেই, নন এগ্রিকালচারাল যে প্রপার্টি আছে, 2টা ফ্ল্যাট আছে, আবার আরেকটা জায়গায় উনি নিজে বসবাস করে, এগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। একদম মৌজা, কাত, হাল, এগুলো উল্লেখ করে দিবেন। ফার্স্ট রিটার্ন, যদি ই রিটার্ন হিসেবে ফার্স্ট রিটার্ন হয়, আগে ম্যানুয়ালি রিটার্ন অনেকবার দিয়েছে, আপনি শুধু বিএফ লিখে দিলেন, তাহলে কিন্তু আসলে ই রিটার্নে কিছু তথ্যের গ্যাপ থেকে গেল, তাই না?
যদিও আপনি বলতে পারেন যে আমি আমি তো আগে রিটার্ন দিয়েছি, কিন্তু আমার একটা পরামর্শ, আমি এটা এনকারেজ করতেছি, আপনারা যদি প্রথম রিটার্ন হিসেবে দিচ্ছেন এটা, তাহলে মৌজা হালকা এগুলো তফসিলটা একটু লিখে দিবেন, হ্যাঁ? যেমন ওনার একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটা কোথায়, ফ্ল্যাট নং 5 এ, খুলনা, এই জাতীয় রুট নাম্বার, হাউস নাম্বার এগুলো লিখে দিবেন, হ্যাঁ? খুলনা লেখার পরে যেহেতু এটা পুরাতন করদাতা, গত বছর রিটার্ন সাবমিট করেছি, এরপরে আমি বিএফটা লিখে দিলাম। শুধু বিএফ লিখে দিলে তথ্যটা এই রিটার্নটাতে একদম কম আসতেছে, কিন্তু একটু রেস্ট্রিকশন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা অ্যাকুইজিশন ওনার পারচেসড, আর ফ্ল্যাটের পরিমাণ হচ্ছে 1470 ইউনিট হিসেবে স্কোয়ার ফিট। এটার এখানে বেলুটা দেওয়া আছে 36,80,000, 36,80,000। ওনার আরেকটা ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটটা দুইজনের, তাহলে এনে লিখে দিব আমরা 50% 1375 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এটাও কোথায়, এট খুলনা। টোটাল হাউস নং, রুট নং ইত্যাদি লিখে দিলাম আমরা, খুলনা, হ্যাঁ? এরপরে বিএফ এগুলো লিখে দিব, হ্যাঁ? বিএফ এটা উনি পার্চেস করেছে দুইজনে মিলে। উনার পরিমাণটা হচ্ছে কত, 1300, ছিল এটা, 1350, সরি 1375 না, 1350। তাহলে 675, 675 হবে। 675 হচ্ছে উনার পরিমাণ। তাহলে উনার পরিমাণটা এখানে দিব, টোটাল ফ্ল্যাটের পরিমাণ, এটা স্কোয়ার ফিট। এটার ফিগারটা হচ্ছে উনার টোটাল 35 লক্ষর উপরে, আর ওনার পরিমাণ হচ্ছে 17,85,820। সেটা আমি হিসাব করে রেখেছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। মানে ফ্ল্যাটের টোটাল ভ্যালুর অর্ধেক হচ্ছে ওনার, 17,85,820। এরপরে ওনার অকৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি আছে একটা, এগ্রিকালচার প্রপার্টি আছে, এটা ইনহেরিটেড প্রপার্টি। এটা কোথায় কোথায়, মৌজা কাত, এটা লিখে দিবেন, ইনহেরিটেড ল্যান্ড এড খুলনা। এটা অবশ্য আগের রিটার্নতে উল্লেখ করা আছে, এই জন্য আমি এখানে বিএফ লিখে দিলাম। যদি আগের রিটার্নে উল্লেখ না থাকতো, এখানে বিএফ লিখতাম না। এটা আসলে ইনহেরিটেন্স হিসেবে সে পাইছে উত্তরাধিকার সূত্রে। এখানে কত শতাংশ, 100 শতাংশ, 100 ডিসিমাল লিখতে পারেন অথবা 1 একর লিখতে পারেন। 1 একর লিখে দিবেন, একর আছে এই যে। এটা জিরো, মানে আগের রিটার্নটাতে জিরো ছিল, এখন zero। এরপরে আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস মানে ব্যাংকে সাধারণত যে টাকা রেখে আয় অর্জন করা হয়, এগুলোকে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বলে, বা শেয়ার মার্কেটে বা সঞ্চয়পত্র। তো ওনার তো সঞ্চয়পত্র আছে, আমরা অলরেডি ইনপুট দিয়ে আসছি। তাহলে এখানে সঞ্চয়পত্রের মধ্যে আমি যদি ঠিক চিহ্ন দিই, আমি ইম্পোর্ট ফ্রম ইনকাম, মানে ইনকামে অলরেডি দেখায় আসছি তো, ইনকাম থেকে ইম্পোর্ট মানে আমদানি, মানে ইনকাম থেকে আমদানি, এখানে আমি একটা চাপ দিলে যে সঞ্চয়পত্র গুলো আমার আছে, এগুলো আমি এখানে সরাসরি বসাই দিতে পারবো। এই যে হাতের বাম পাশে দেখেন বক্সে টিক চিহ্ন দিলে, এরপরে সিনক্রোনাইজ ভ্যালুস চাপ দিলে আমার এখানে বসে গেছে। আর কিছু নাই, এফডিআর নাই, টিপিএস নাই, লোন গিভেন টু আদার্স নাই, প্রভিডেন্ট ফান্ড নাই, আদার ফিনান্সিয়াল অ্যাসেটস নাই, মোটর কার নাই, গোল্ড আছে ওনার। ঠিক আছে, গোল্ড দেখিয়ে দিলাম। আচ্ছা, ওনার কিন্তু একটা গাড়ি আছে, এই গত বছর গাড়িটা কিনছে, এবছর ঢুকাই দিতে হবে। গাড়ির আইটিটা কিভাবে আমাদের আপডেট দিতে হবে সেটা শিখবে। গাড়ি, এই যে দেখেন মোটর কার আছে, মোটর কারটা এখানে কি চাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে ঢাকা মেট্রো চ 12 64 30। এটা হচ্ছে জিপ,
টাইপ অফ অ্যাকুইজিশন পারচেস করেছে, ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 1800 সিসি। ঠিক আছে, সিসি। কত টাকা দিয়ে কিনছে? 39 লক্ষ টাকা দিয়ে কিনছে। ঠিক আছে, গাড়িটা দেখিয়ে দিলাম। ওনার গোল্ড আগে 80 ভরি দেখানো ছিল, এখন আমরা ওটাই দেখিয়ে দিব। কি হিসেবে পাইছে? গোল্ডের কোনো ভ্যালু এখানে দেওয়া নাই, তার মানে এটা গিফট ছিল, তাই না? তাহলে গিফট 80 ভরি। শোন, আমরা যে হিসাবটা করতেছি এটা হচ্ছে 30/6/2025 তারিখে ওনার অবস্থা, ওনার টাকাগুলা কোথায় কোথায় আছে সেটা লিখতেছি। ফার্নিচার ইকুইপমেন্টসে আছে, ফার্নিচার এন্ড ইলেকট্রনিক আইটেমসে ওনার কিছু পার্সেজ আছে, 1,40,000 টাকা দেখানো আছে আগে। ধরেন কোয়ান্টিটি মানে হচ্ছে কয়টা ফার্নিচার, ধরেন 9টা ফার্নিচার আমি দিলাম, যেহেতু দিতে হচ্ছে, আমি এখানে ফিগার না লিখলে পরে এটা হবে না। 1,40,000 আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে মোটামুটি এই জায়গায় আহ, ওনার টাকাগুলো আছে। হ্যাঁ, আমরা এটা তথ্যগুলো ইনপুট দিয়ে দিলাম। এরপরে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে কত আছে? এটা বাংলা কি? ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস, ব্যবসার বাইরে কত টাকা আছে, মানে হাতে নগদ বা সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাই বোঝানো হচ্ছে। এটা একটু সবার পরে ফিল আপ করবো আর কি। আমরা দেখবো যে গত বছরে ওনার নেট অ্যাসেটটা কত ছিল। এই যে দেখেন, নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, মানে 30/6/2024 তারিখে ওনার নেট ওয়েলথটা কত ছিল? ওনার নেট ওয়েলথ ছিল 1,67,00,000, সরি 1 কোটি আরো বেশি, 1,84,26,678 টাকা ছিল। ঠিক আছে, এখন এই যে দেখেন, এই নামটা যদি একটু করি, সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ড মানে হচ্ছে এই বছরের ইনকাম আর গত বছরের নেট ওয়েলথ, দুইটার যোগফল। এই দুইটার যোগফল যদি করেন, তাহলে যে টাকাটা আসবে সেই টাকাটা কোথায় কোথায় আছে সেটা নির্দেশ করাই দিতে হবে এখানে। এই যে কত, এতক্ষণ যা লিখলাম, বুঝতে পেরেছেন? তাহলে নেট ওয়েলথের কাজটা কিভাবে হচ্ছে রিটার্নটাতে, আইটি 10B তে আমি এখানে দিলাম। এর মানে কি? এর মানে হচ্ছে গত বছর 30/6/2024 তারিখে আমার নেট অ্যাসেটস এর পরিমাণ কত ছিল, টোটাল ফিগারটা এখানে। আর এই টাকাগুলা কোথায় কোথায় আছে সেটা তো এই যে বিভিন্ন জায়গায় আছে, এগুলা এভাবে এভাবে নির্দেশ করাই দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আমরা এখানে সামারিটা যদি একটু দেখি, দেখেন গ্রস ওয়েলথ 1,35,00,000। 1,35,00,000 কেন হবে গ্রস ওয়েলথ? আমি এখানে কত দিলাম? 1,84,26,638। নেট ওয়েলথ, নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, একটু সিম্পলি চেঞ্জ হবে। তাহলে আমার 1,84,00,000 টাকা, যেটা গত বছর নেট ওয়েলথ ছিল, সেটার সাথে আমার এই বছর যে ইনকাম করেছি সেখান থেকে পারিবারিক খরচটা বাদ দিয়ে বাকি যে টাকা থাকে সেটা কোথায় কোথায় আছে সেটা আমরা এখানে বিভিন্ন জায়গায় সোর্স দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন কোথায় কোথায় আমার টাকাটা আছে। আমার জমির মধ্যে আছে 54 লক্ষ টাকা, এগ্রিকালচারে জমিতে কোনো টাকা নাই, সঞ্চয়পত্রে আছে 40 লক্ষ টাকা, আমার মোটর কারে আছে 39 লক্ষ টাকা, গোল্ডে কোনো টাকা নাই, ফার্নিচারে আছে 1,40,000 টাকা। এই এই জায়গাগুলোতে আমার টাকাগুলো আছে, কিন্তু আমার তো নেট ওয়েলথের পরিমাণ অনেক বেশি। এই টাকাটা এখানে আমরা যে যোগ বিভিন্ন জায়গায় দিয়েছি, এটার যে ফিগার,
সেটা অনেক কম, যে কারণে এখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, দেখেন ডিফারেন্স 54,05,658 টাকা, তাই না? 54,05,658 টাকা আমরা কি করব? এটা আমরা, এই টাকাটা হয় আমার হাতে আছে, নাহলে আমার সেভিংস অ্যাকাউন্টে থাকে, ওনার সেভিংস অ্যাকাউন্ট দেয়নি, যেখানে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস সেটা যদি থাকে না, ওনাকে আমি বলছি ওনার সেভিংস অ্যাকাউন্টটা দেওয়ার জন্য, যে সেভিংস অ্যাকাউন্টে হয়তো বা 20-25 লক্ষ টাকা আছে বা তার বেশি আছে, 40-45 লক্ষ টাকা আছে, কি টাকাটা হয়তো বা রিজনেবল একটা টাকা ফিগার, যেটা হাতে নগদে থাকতে পারে, তাহলে আমি এই টাকাটা এখানে রেখে দিই। উনি ব্যাংক স্টেটমেন্ট দিলে আমি যে ব্যাংকের মধ্যে যে টাকাটা আছে এখানে ব্যাংকের করে দিয়ে দিব, আর বাকি টাকাটা হাতেই থাকে। ঠিক আছে, এখানে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, অর্থাৎ 30/6/2025 তারিখে আমার হাতে, হাতে একদম হাতে, পকেটে কত টাকা আছে সেটাই রেফার করি এই জায়গাটা। বুঝতে পেরেছেন? তো এটা আমরা ফিল আপ করলাম, যে এখানে কিন্তু এখন গ্রোস ওয়েলটা চলে আসছে, আমরা ডিফারেন্সটা যখন উপরে তুলছি তখন আমাদের গ্রোস ওয়েলটা চলে আসছে। আগে এখানে যখন ছিল ডিফারেন্স হয়ে, তখন তো আর আমার ফাইলে ছিল না, ফাইলের বাইরে ছিল, ফাইলে যখন আমি ঢুকিয়েছি তখন আমার নেট ওয়েলটা চলে আসছে, দেখছেন? এই যে, আমি আবার এটা তুলে দিই একটু, হাতে নগদে যে টাকাটা বসালাম এই টাকাটা আমি তুলে দিই, দেখেন। তাহলে এখানে ডিফারেন্স হয়েছে, মানে এই টাকাটা কোন জায়গায় আছে আমি নিজেও জানি না, মানে করদাতা নিজেও জানে না, কিন্তু তার ফাইলে তো ক্রিয়েট আছে অলরেডি 1,84,26,678 টাকা, আর এই বছর আরো কিছু টাকা ইনকাম করছে, তাহলে অবশ্যই 1,84,00,000 থেকে বেশি হবে টাকাটা। তাহলে আমি যে এখানে বর্ণনা করেছি বিভিন্ন জায়গায়, এই জায়গার পরিমাণ দেখেন কত টাকা, এই বর্ণনাটার পরিমাণ হচ্ছে 1,35,00,000। বাকি যে টাকাটা সেটা কোন জায়গায় আছে সেটা সফটওয়্যার পাচ্ছে না খুঁজে। তাহলে আমি ওনাকে বলে দিলাম যে দেখো আমার এই টাকাটা আছে আমার হাতে, তাহলে এটা এখান থেকে ধরে আমি ক্যাশ ইন হ্যান্ডে বসিয়ে দিলাম। তো এখন সফটওয়্যার বুঝতে পারছে যে না আপনার টাকা, হ্যাঁ ঠিক আছে, তাহলে টোটাল 1,99,00,000 টাকা হয়েছে। ঠিক আছে, সেভ ইন কন্টিনিউ দিয়ে আমরা পরের পৃষ্ঠাতে গেলাম, এখন কোথায় আসছি আমরা, ট্যাক্স এন্ড পেমেন্ট স্ট্যাটাসে। এই যে এখানে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে উল্টো। হ্যাঁ, আপনি এখানে ভুল ধরার দরকার নেই, সঠিকভাবে করছে। আমি যদি একটু ফার্স্ট থেকে দেখাই, দেখেন ওনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে 4,25,300, ইনকাম ফ্রম রেন্ট 3,03,500, ইনকাম ফ্রম এগ্রিকালচারে আছে 48,হাজার টাকা। এই তিন ধরনের ইনকাম আছে, টোটাল ইনকাম হচ্ছে 7,76,800 টাকা। টোটাল ট্যাক্স হয়েছে 42,530 টাকা। ঠিক আছে, তাহলে এটা ওনার ট্যাক্স রিবেট, যে সঞ্চয়পত্রের যে ইস্যুটা, এই জন্য রিবেট আসছে এখানে। ঠিক আছে, সঞ্চয়পত্র ইস্যু রিবেট আসছে, প্রশ্ন হচ্ছে ওনার কি এই বছর সঞ্চয়পত্র ছিল, তা নাহলে রিবেটটা কেন আসলো? ও না, রিবেট আসবে না, রিবেট উনি পাবে না, মানে ব্যাপারটা হচ্ছে কি, রিবেট ক্যালকুলেশনটা হইলে পরে এখানে ওই ওনার যে ইনকাম, এই ইনকাম অনুযায়ী 3% এটা আসে আর কি, ফিগারটা এখানে রেফার করছে শুধু, যে কারণে রিবেট উনি পায় নাই, পাইলে তো এখান থেকে বাদ হইতো। রিবেট তো ওনার নাই, কারণ যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট থাকার কথা, থাকলে পরে রিবেট পাবে, ওখানে যদি ওনার ইনভেস্টমেন্ট থাকতো তাহলে উনি একটা রিবেট পাইতো। তাহলে ওনার ট্যাক্স 42,530 টাকা, মিনিমাম ট্যাক্স যেটা সোর্স ট্যাক্স হিসেবে কাটা থাকে 42,530 টাকায়, দেখছেন? এটা মিনিমাম ট্যাক্স, সাথে 4,000 টাকা হচ্ছে লোকেশনের জন্য মিনিমাম ট্যাক্স। লোকেশনের জন্য এটা প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই এটা যদি আমি বলি, ওনার আলাদাভাবে চিন্তা করেন, ওনার বাসা ভাড়া রেগুলার ইনকামটা কিন্তু কত, 3,03,500 টাকা। ওনার তো আসলে উনি মহিলা মানুষ তো, ওনার 4 লক্ষ টাকা উপরে গেলে পরে লোকেশন অনুযায়ী মিনিমাম ট্যাক্সটা আসতো। আর 48,000 টাকার ইস্যুটা তো হচ্ছে
একদম পরিগণনা হতেই বাদ, কারণ এটা তো প্রায় 5 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে যে ফিগারটা আসে ওইটা এখানে আসছে, তাই না? সেটা হচ্ছে একটা বিষয়। তাহলে এখন আমরা দেখলাম যে ওনার ট্যাক্স হচ্ছে 42,530 টাকা। এই ট্যাক্সটা কিভাবে পরিশোধ করবো? এখানে দেখেন 42,530-এর পরে লেখা আছে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এখানে গিয়ে অলরেডি আমাদের ট্যাক্স যেটা কাটা আছে, বিভিন্ন সময় ধরে বিভিন্ন জায়গায় দিয়ে আসছি বা করদাতা বিভিন্ন সময় দিয়ে আসে, সেই ট্যাক্সটা এখানে গিয়ে আপডেট দিতে হয়। তাহলে এখানে আমি একটা চাপ দিচ্ছি, দেখেন এক চাপ দিয়ে একটু ওয়েট করতে হবে, 2-3 সেকেন্ড সময় নিবে, আমার লেজারে নিয়ে যাবে। এই যে একটা লেজারে নিয়ে আসছে, লেজারে নিয়ে আসছে মানে ওনার কিছু সোর্স ট্যাক্স আছে কোথায়, ক্লেম সোর্স ট্যাক্স ওনার আছে কোথায়, ওনার সঞ্চয়পত্রে ট্যাক্স কার্ড আছে, সঞ্চয়পত্রে আমি গিয়ে আপডেট দিচ্ছি। যে সঞ্চয়পত্রের উপরে চাপ দেওয়ার পরে এরকম অবস্থা আসছে। আমি এখানে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম যদি দিই, আমার ট্যাক্সটা ওখান থেকে চলে আসবে যেখান থেকে চলে আসছে। আমি এগুলো টিক চিহ্ন দিয়ে এখানে আপডেট দিয়ে দিচ্ছি, দেখছেন কিভাবে দিচ্ছি। এখানে ফিগারটা লিখতে হবে, টিডিএস টা অ্যাভেলেবেল আছে 11,520, এটা আমি দাবি করতেছি। পরেরটার মধ্যে টিডিএস অ্যাভেলেবেল আছে 16,260, এটাও আমি দাবি করতেছি। পরের টিডিএস টা অ্যাভেলেবেল আছে 14,750, এটা আমি দাবি করতেছি। সিঙ্ক ভ্যালুস যদি চাপ দিই, আপডেট হয়ে গেছে। ওনার একটা ট্যাক্স আছে গাড়িতে, গাড়ির ট্যাক্সটা কোথায় আপডেট দেয় দেখেন, এই যে ক্লেম এআইটি। এআইটি দুই ধরনের, একটা হচ্ছে এআইটি অন কার, আর একটা হচ্ছে এআইটি 154। এআইটি অন কার যেটা গাড়ির ট্যাক্স যেটা, এটা হচ্ছে এআইটি অন কার। আর 154 ধরা এআইটি মানে হচ্ছে আহ, প্রতি বছর 4 বার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় করদাতাকে 154 ধারায়। মানে ব্যাপারটা এরকম যে একটা লোকের অনেক টাকা ট্যাক্স দিতে হয় রিটার্নের সাথে। যখন সরকার চিন্তা করলো যে এতগুলা টাকা একসাথে উনি দিচ্ছে, ওনার নিজেরও বার্ডেন হয়ে যাচ্ছে আর গভর্নমেন্ট সময় মতো উনি টাকা পাচ্ছে না, তখন গভর্নমেন্ট একটা সিস্টেম আবিষ্কার করলো যে যাদের ট্যাক্সের পরিমাণ বেশি, তো 5 লাখ 10 লাখ টাকা ট্যাক্স বা 6.5 6 লক্ষ টাকার উপরে যাদের ইনকাম আর কি, তাদেরকে ইআইটি বা 154 দ্বারা ট্যাক্স দিতে বলা হয়েছে। সাইকেল থেকে প্রতি বছরই চিঠি দেয়, প্রতি বছর 4 বার চিঠি দেওয়া হয়। তো এই ট্যাক্সটা যদি দিয়ে থাকে, তাহলে এখানে 154 দ্বারা আপডেট দিতে হবে। আমরা গাড়ির ট্যাক্সটা আপডেট দিচ্ছি এআইটি অন কার, তাহলে এআইটি অন কারের উপরে চাপ দিলে এখানে ট্রানজেকশন নাম্বার চাচ্ছে। তাহলে উনি যে গাড়ির ট্যাক্সটা দিয়েছে ওনার ট্রানজেকশন, এখানে আমার কাছে এআইটির কাগজটা আছে, ট্রানজেকশন আইডিটা দেখি। ট্রানজেকশন নাম্বারটা কত দেখি, 24/09/26/11/22/630। এখানে সার্চ দিই, এই দেখেন সার্চ দিলে কিন্তু চলে আসছে। মানে উনি 30,000 টাকা গাড়ি এআইটি প্রদান করেছে। চলে আসার পরে আমি এখানে সেভ শব্দটার মধ্যে যদি চাপ দিই, তাহলে আমার এখানে আপডেট নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ফাইন, আমি এটা আপডেট দিয়ে দিলাম। এখন আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এই যে দেখেন এদিকে হাতের বাম পাশে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস যদি একটা চাপ দিই, তাহলে এক নজরে আমি দেখতে পারবো যে কত টাকার ট্যাক্স আপডেট দিয়েছে। 72,530 টাকা। আমি এখন গো টু রিটার্নে যাব। রিটার্নে যাওয়ার জন্য গো টু রিটার্নে চাপ দিয়ে রিটার্নে যাবেন, এখানে একবার আছে, আবার এই কোণার মধ্যে আরেকবার আছে। যেখানে চাপ দেন আপনি গো টু রিটার্নের উপরে চাপ দেন, অন্য কোথাও চাপ দিয়ে গেলে পরে এই রিটার্নটা আপনি হারিয়ে ফেলতে পারেন, আবার নতুন করে ঢোকার প্রয়োজন হবে। এজন্য আপনি গো টু রিটার্নের চাপ দিবেন, ঠিক আছে? গো টু রিটার্নে আমি চাপ দিই, এখানে চাপ দিচ্ছি, তাহলে আমাকে রিটার্নে নিয়ে যাবে। আমি ওয়েট করতেছি, একটু সময় নিতে পারে, অনেক সময় সিস্টেমটা একটু স্লো কাজ করে। একটু অপেক্ষা করে দেখি, সিস্টেমটা অনেক সময় একটু 2-3 সেকেন্ড সময় নিতে পারে। অপেক্ষা ধরে আপনি অপেক্ষা করে আপনাকে বসে থাকতে হবে।
যখন আসতেছিল না তখন যদি আমি চাপ দিয়ে বেরিয়ে যেতাম তাহলে কিন্তু শেষ, তাই না? তাহলে আমার কাজটা কিন্তু সঠিকভাবে আগাইতো না। তাহলে এখন আমি এখানে চলে আসলাম, দেখেন ট্যাক্স এন্ড পেমেন্ট স্ট্যাটাসে এখানে এসে দেখেন আমরা যে আপডেট দিয়েছি আমাদের ট্যাক্সের থেকে আপডেটের পরিমাণ মানে ট্যাক্স আপডেটের পরিমাণ বেশি। আমাদের ট্যাক্স 42,530, পেমেন্ট করে ফেলছে 72,530। কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা সামনের বছরের জন্য হয়ে থাকবে, সামনের বছর অটোমেটিক্যালি এটা ক্রিয়েট আপনার রিফান্ড হয়ে থাকবে। রিফান্ডেবল তো দিচ্ছে না, তার মানে সব ট্যাক্স রিফান্ড হয় না, ঠিক আছে? যেগুলো রিফান্ড হয় এগুলো ওই যে রিফান্ডের করে ওনারাই দেখাবে। গাড়ির ট্যাক্স, 1 বছরের গাড়ির ট্যাক্স আর 1 বছরে আপনি ক্রেডিট নিতে পারবেন না। সঞ্চয়পত্রের যে ট্যাক্সটা সেটা চূড়ান্ত করে দেয়, সেটা অন্য কোনো আয়ের সাথে ব্যাকআপ করতে পারবেন না। এই ইস্যুস গুলা ওখানে সিস্টেমটার মধ্যে কোনো একটা জায়গায়, তো আপনারা এক্সেল শিট যখন করেন আর একটা পেজি ক্যালকুলেশন থেকে শিটটাতে অটোমেটিক ক্যালকুলেশন চলে আসে, এই সফটওয়্যারটা ওভাবেই কাজ করতেছে, ঠিক আছে? যদি এখানে এই রিফান্ডের মতো ইস্যু থাকতো তাহলে এখানে ফিগারটা আমাদের দেখাইতো। তাহলে এখন যদিও আমাদের ট্যাক্স পেয়েবল হচ্ছে 42,530, কিন্তু আমাদের পেমেন্ট আছে 72,530, এটাই আমাদের জন্য ট্যাক্স, ঠিক আছে? এই জন্য এখানে রিফান্ড দেখায়নি আর পেয়েবল দেখাচ্ছে না। এরপরে আমরা প্রসিড টু অনলাইন রিটার্নে যদি প্রেস করি তাহলে আমাদের কি রিটার্ন ভিউটা একটা গ্ল্যান্স দেখিয়ে দিবে যে রিটার্নটা তৈরি হয়েছে। আপনি এটা পিন দিয়ে প্রুফ দিবেন, মানে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা। যদি আপনি এরকম 20-25টা রিটার্ন প্রিন্ট দিয়ে প্রুফ দিয়ে দিয়ে ফাইনাল করেন তাহলে আপনার একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট মোটামুটি চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ইনকামের জন্য শিডিউল তৈরি হচ্ছে। আমরা প্রথম যে ইনকামটা দিয়েছিলাম, একটা ইনকাম দিয়েছিলাম যে বাড়া হতে আয় শিডিউল, দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু তৈরি হয়েছে এই রিটার্নটার মধ্যে। আবার কৃষি হতে আয়ের এই তফসিল যেটা শিডিউল 3, শিডিউল তৈরি হয়েছে এখানে, ঠিক আছে? আমরা কি রিবিটের করে একটা পুলে ফিগার দিয়ে আসছিলাম না? রিবেটের ফিগারটা হবে না, তাহলে রিবেটের ফিগারটা বাদ যাবে। তাহলে রিবেটের ফিগারটা একটু বাদ দিয়ে আসে, রিবেট তো এখানে নাই। তারপরে ওখানে রিবেট দেখাচ্ছে কিনা। এটা একটা ড্রাফট করেছিলাম তো, ড্রাফট মনে হয় সিস্টেমটা ওইটা আবার ভুল দেখাচ্ছে। যাই হোক, এখন আমাদের যে পারপাস ছিল ওই পারপাস অনুযায়ী আমরা এটা ফিল আপ করেছি। কিছু লিমিটেশন তো সফটওয়্যারটার আছে, এটা এটা মেনে এই কাজটা করতে হবে, এটা কিছু করার নেই। আমরা যদি একটু কোঅপারেট করি তাহলে সফটওয়্যারটা এক সময় ভালো কাজ করবে। এই যে ভিউ রিটার্নটা আমরা এখানে এক নজরে সব দেখতে হবে, এটা প্রিন্ট করে আমরা দেখবো যে আসলে কিরকম হয়েছে, ঠিক আছে? যে সম্পদের পেজটা দেখেন, সম্পদ এই পেজটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরবর্তী ফরওয়ার্ড হয়ে যাবে এই সম্পদের পেজটা, অন্য কোনো পেজ ফরওয়ার্ড হবে না, কিন্তু সম্পদের পেজটা, সম্পদ দায় পাশে যে পেজটা এটা ফরওয়ার্ডে যাবে। আচ্ছা, এটা আমি একটু দেখাই, এটা কনসেপ্ট একটু ক্লিয়ার রাখতে হবে। দেখেন, স্টেটমেন্ট অফ অ্যাসেটস লাইবিলিটিস এন্ড এক্সপেন্সেস এজ অন 30/6/2025, মানে এজ অন মানে হচ্ছে 30/6/2025 তারিখে আপনার সম্পদের অবস্থাটা কি, এটা আপনি এখানে প্রদর্শন করেন, বুঝতে পেরেছেন? আপনি বললেন যে আমার এই বছরের ইনকাম হয়েছে 7,76,800 টাকা, এটাই আমার সোর্স অফ ফান্ড। আর গত বছরে আমার নেট অ্যাসেট ছিল 1,84,00,000 টাকা, তাহলে আমার টোটাল হলো কত? 1,92,03,478 টাকা। এখান থেকে আমি 2,92,000 টাকা এবছর পারিবারিক খরচ করেছি, তাহলে আমার টাকা থাকবে কত? 1,89,11,478 টাকা। 5 নম্বরে আসছে, আমার কোনো লোন নাই, তার মানে এটা হচ্ছে আমার গ্রোস ওয়েলথ, বুঝতে পেরেছেন? এই 1,89,00,000 টাকা কোন কোন জায়গায় আছে সেটা এই 8 নম্বর সিরিয়ালে বিভিন্ন হেড আছে, এই হেডে দেখাই দিতে হবে। 1,89,00,000 টাকা আমার অকৃষি সম্পত্তিতে আছে, 54 লক্ষ টাকা সঞ্চয়পত্রে আছে, 44 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা মোটর কারে আছে, 39 লক্ষ টাকা ফার্নিচার আছে 1,40,000 টাকা, আর আমার হাতে নগদে আছে 54 লক্ষ টাকা। এই সব মিলিয়ে আমার হয়েছে
1,89,11,478 টাকা। আমার দেশের বাইরে মানে অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ, দেশের বাইরে কোনো সম্পত্তি নাই। আমার 10 নম্বর কলামে লেখা আছে কি টোটাল অ্যাসেটস ইন বাংলাদেশ ইন আউটসাইড বাংলাদেশ 1,89,00,000 নাই। 10 নম্বর কলাম আর হচ্ছে 5 নম্বর কলামে দুইটা কলাম সমান হবে। তার মানে আমার কি পরিমাণ আছে, আমার 1,89,00,000 টাকা আছে, কোথায় কোথায় আছে সেটা হচ্ছে এই বর্ণনা। ঠিক আছে, এই বর্ণনার যোগফল হচ্ছে 10 নম্বর কলাম। তাহলে 5 আর 10 ইজ ইকুয়াল টু হবে আর কি ম্যানুয়াল রিটার্ন যদি আপনি চিন্তা করেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি মোটামুটি এই রিটার্নটার একটা কনসেপ্ট আপনারা পেয়েছেন। গত ক্লাসে আমরা দেখিয়েছি দুইটা রিটার্ন। ওখানে দেখিয়েছিলাম বা চাকরি হতে আয়, একজন সরকারি চাকরিজীবী কিভাবে তার ই রিটার্নটা ফিল আপ করবেন এবং সাবমিট করবেন, একজন বেসরকারি চাকরিজীবী কিভাবে তার ই রিটার্নটা সাবমিট করবেন। আজকে আমরা দেখেছি বারা হতে আয় থাকলে কিভাবে এই রিটার্নটা সাবমিট করতে হয়, কৃষি হতে আয় থাকলে কিভাবে রিটার্নটা সাবমিট করতে হয়। এখানে এই ব্যক্তির 3 ধরনের আয় আছে, ওনার তো একটা ধরন থাকতে পারে শুধু, শুধু কৃষি হতে আয় থাকতে পারে। তাহলে কৃষি হতে আয়ের যে ক্যালকুলেশন আমরা শিখে আসলাম, ডাটাগুলো যথাযথ ইনপুট দিলে ওভাবেই কিন্তু সাবমিট হয়ে যায়। ওনার শুধু বারা হতে আয় থাকতে পারে, তাহলে শুধু বারা হতে আয়টা আপনি ওখানে তো কৃষি আয়ের ইনফরমেশন প্রয়োজন নাই, তাই না? এই হচ্ছে ইস্যুস। তাহলে এইভাবে আসলে রিটার্ন গুলা ফিল আপ করতে হবে। এরপরে রিটার্ন ভিউতে আপনি এক নজর দেখতে পারবেন। দেখার পরে এখানে যদি আমি সাবমিট রিটার্নের চাপ দিই, তাহলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। আরেকটা স্টেপ বাকি আছে, যে আমি সাবমিট রিটার্নের চাপ দিয়ে একটু দেখাই। এই দেখুন এখন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আপনি কি রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন? আমি যদি এখন ইয়েস দিই তাহলে ফাইনালি সাবমিট হয়ে যাবে। আমি এটা সাবমিট করতে চাচ্ছি না, সাবমিট পরে করা হবে। তাহলে সাবমিট করলে পরে ট্যাক্স রেকর্ডে সকল তথ্য পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? এই দেখেন টিন সার্টিফিকেটটা কিন্তু এখানে পাবেন। এই ভদ্রলোকের টিন সার্টিফিকেট এখানে আছে। এই যে টিন সার্টিফিকেটের চাপ দিলে কিন্তু টিন সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। এক্সপ্রেস সার্টিফিকেট মানে রিটার্ন সাবমিট করার পরে এখানে সার্টিফিকেট থাকবে, এটা আপনি প্রিন্ট করতে পারবেন। একনোলেজমেন্ট এখানে থাকবে, আবার টোটাল রিটার্নটা এখানে থাকবে, অর্থাৎ সারা জীবনের জন্য সংরক্ষিত হয়ে থাকবে ট্যাক্স রেকর্ডের মধ্যে। এই হচ্ছে ইস্যুস। আশা করি আজকের যতটুকু আলোচনা হয়েছে আপনারা ফলপ্রসূভাবে ব্যাপারটা ধরতে পেরেছেন। এরপরেও কিছু কোয়েশ্চেন তো অ্যারাইজ হবে, এগুলো আমি এখন আপনাদের কাছ থেকে নিব। খালির ক্ষেত্রে বিদ্যুৎ বিলের বিষয়টা কিভাবে চায়? ভ্যাকেন্সি অ্যালাউন্সের ক্ষেত্রে ইস্যুসটা হচ্ছে কি, বাড়িওয়ালা ধরেন সে জানুয়ারি 2025 সালে তার বাড়া হয়নি, সে তো 1 তারিখে কনফার্ম বাড়া নাই, বা 1, 2, 3 তারিখের মধ্যে তো সে কনফার্ম হয়ে যাবে যে এই মাসে বাড়া নাই, তাহলে সে এই মাসে আহ, ব্যাপারটা এরকম। এখানে বিদ্যুৎ বিলের একটা আবশ্যকতা আছে। তাহলে জানুয়ারি মাসটা যদি খালি থাকে তাহলে এই মাসে তো আর বিদ্যুৎ বিল আসবে না। জানুয়ারি মাসটা শেষ হলে বিদ্যুৎ বিলটা যখন আসে, বিদ্যুৎ বিলের কপিটা হাতে পাওয়ার পরে একটা ফটোকপি সহ আবেদন করতে হবে ডিসিটির কাছে, মানে ইনকাম ট্যাক্স অফিস। ঠিক আছে, যে এই মাসে আমার বাসাটা খালি ছিল। বিদ্যুৎ বিলের কপিটা খালি তো আগে বোঝা যাবে না, তাই না? পুরা মাস চলে যাওয়ার পরে তাহলে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যে মাসটা খালি থাকবে ঠিক তারপরে যে বিদ্যুৎ বিলের কপিটা আসবে বিদ্যুৎ অফিস থেকে, ওই কপিটা নিয়ে ওই কপিটা সহ অ্যাপ্লিকেশন করতে হবে। ভাই প্রশ্ন করছে হোয়ার উই ক্যান শো প্রাইস বন্ড। প্রাইস বন্ড জিনিসটা কি? প্রাইস বন্ড মানে হচ্ছে ওই প্রাইস বন্ড কিনা হয় আহ, সঞ্চয় অধিদপ্তর থেকে অনেক সময় ছাড়ে, বন্ড কিনা হয়, টাকা দিয়ে টিকিট কিনা হয় আর কি, লটারির টিকিটের মতো। প্রাইস বন্ডটা কি? এটা তো এক ধরনের অ্যাসেটস, এটা যে কোনো সময় আপনি বিক্রি করে দিতে পারেন, এটাও তো সঞ্চয়পত্রের মতোই অনেকটা। তাহলে ইফেক্টটা বুঝতেই পারছেন, এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস মানে আপনি এটা কোথায় দিবেন? ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এ, ওখানে প্রাইস বন্ড নামে যেহেতু গড় নাই, আদার ইনভেস্টমেন্টস, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস নামে একটা গড় আছে, ওখানে দিতে হবে। লোন গিভেন টু আদার অপশনে টাকা ধার দিলে শুধু নাম হবে না এনআইডি দিতে হবে? এনআইডি লাগে না, ওইটা আপনার টিন লাগে আর কি, টিন আর নাম দিতে হয়। টিন নাম উল্লেখ করে দিবেন, এনআইডি তো আর চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা। রিটার্ন সাবমিট করার পর কি সেটা পিডিএফ আকারে ডাউনলোড করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ আকারেই আপনি ডাউনলোড করতে পারবেন। বেসরকারি চাকরি আয়ের চালান কিভাবে দেখো? চালান তো ওই ট্যাক্স আপডেট পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপডেট দিতে হয় আর কি। ওইটা একটু দেখতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি।
যদি জয়েন্ট হাজবেন্ড ওর ওয়াইফ অ্যাকাউন্টে 10 লাখ টাকার এফডিআর থাকে, তাহলে এইটার ইনকাম কিভাবে দেখাবো? আলাদাভাবে দেখাবেন? দুইজনেরই যদি ট্যাক্স ফাইল থাকে, তাহলে 50-50। ধরেন একটা এফডিআর আছে 10 লক্ষ টাকা, আর সেখান থেকে এক বছরে যে ইনকামটা হয়েছে ধরেন 1 লক্ষ টাকা ইন্টারেস্ট পেয়েছে, তাহলে 50,000 হাজবেন্ডের ফেলে, 50,000 ওয়াইফের ফেলে দেখাবেন। এফডিআর ফিগার ঠিক একই রকম ভাবে 50%, মানে 5 লক্ষ টাকা ওয়াইফের ফাইলে আর 5 লক্ষ টাকা হাজবেন্ডের ফাইলে যাবে। স্যার, আমাদেরকে কি কোম্পানি ট্যাক্স রিটার্ন দেখানো হবে? না, ই রিটার্নে তো আসলে কোম্পানি ট্যাক্স রিটার্ন ই রিটার্নে সাবমিট করা যায় না। আমাদের যে শিডিউল অনুযায়ী আমরা স্বাভাবিক ভিত্তিক করদাতার রিটার্ন গুলাই দেখাবো শুধু। নেক্সট টাইম আমাদের কর্পোরেট ট্যাক্সের অফলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাস হবে, এগুলাতে আপনারা অ্যাটেন্ড হয়ে ওই ব্যাপারগুলো দেখতে পারবেন। আর একটা বিষয় একটু বলি, লাস্ট হাওয়ার দিকে চলে আসছি, দু একটা প্রশ্ন নিব আমরা সরাসরি ইন্টারাকশন করে। আমাদের যে আরেকজন ট্রেনার আছে, ওনার ওনার ক্লাস নেওয়ার কথা ছিল, এখন নিতে পারি কিনা আমি বলতে পারতেছি না। ওনার এক একদিন মানে 2টা ক্লাস নেওয়ার, লাস্টের দিনটাই ওনার ক্লাস নেওয়ার কথা ছিল, সোমবারে। কিন্তু ওনার গত মঙ্গলবারে ওনার আব্বু মারা গেছে আর কি। যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। তো উনি ক্লাস নিতে পারবে কিনা এই ব্যাপারে একটু ডিটেলস কথাবার্তা আগামীকালকে ওনার সাথে বলবো। যদি মেন্টালি ওনার স্টেমিনা থাকে, ক্লাস নিতে ইচ্ছা পোষণ করে, তাহলে হয়তো বা সোমবারের ক্লাসটা, লাস্টের ক্লাসটা উনি নিবে, যেটা ফিনান্সিয়াল এসেটস না আদার এসেটস এর রিটার্ন থাকবে। ঠিক আছে, ইনফরমেশনটা জানিয়ে রাখলাম। সবাই আপনার আব্বুর জন্য দোয়া করবেন। ঠিক আছে, তাহলে আমরা একটু, যারা হ্যান্ড রেস করে আছেন তাদের কাছ থেকে দু একটা প্রশ্ন নিতে চাচ্ছি। এস কে নাথ, এস কে নাথ, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি প্রশ্ন করতে পারেন। মানে আজকের সম্পর্কিত কোয়েশ্চেন হলে একটু সুবিধা হয়। এস কে নাথ, আপনি কি আনমিউট করতে পারছেন না? আমি আপনাকে আনমিউট করে দিয়েছি। ঠিক আছে, আপনার এখান থেকেও এক করতে হবে। আচ্ছা, আরমান, আরমান ভাই আপনি প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। হচ্ছে যে, জি জি, বলেন। আহ, যেটা বিষয় যে গতকালকের যে রেকর্ড ক্লাসটা, হুম হুম ওটা একটু ক্লাসের পরে দিলে আমরা হচ্ছে যে অনেক সময় কাজের কারণে তো অন্য কোনো ব্যস্ততার কারণে করতে পারি না, এটা পরে দেখে নিতে পারি। কিন্তু গতকালের রেকর্ড ক্লাসটা হচ্ছে যে এবং আজকে রেকর্ড ক্লাসটা যদি কালকে সকালে অথবা বিকেলের মধ্যে পাই তাহলে সেটা একটু ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি শুরুতেই যেটা হচ্ছে যে করছিলেন ডিপিএস এর বিষয়ে, একজন ভাই প্রশ্ন করছিল যে তার ডিপিএস টা ম্যাচিউর হয়েছে একদিন আগে, ধরেন 29 তারিখ বা 28 তারিখের দিকে জুনের। হুম 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 সেক্ষেত্রে আপনি ব্যালেন্স শিটে ব্যাংক অ্যাকাউন্টে থাকলে ওখানে দেখাবে, না হলে হাতে নগদ হলে হাতে নগদে দেখাবে। হুম। এখন এটা ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে যে সে যে 12 মাস পর্যন্ত সে হচ্ছে যে ইনস্টলমেন্ট দিয়েছে, রিবেটের ক্ষেত্রে তাকে তো অবশ্যই রিবেটে দেখে তাকে ওখানে ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইতে হবে। হ্যাঁ, এটা রিবিট একটা এসে দেখাইতে পারবে। রাইট। উনি অ্যাসেটস এরপরে এন্ড লাইবিলিটিস এর ইস্যুটা বলছিল আর কি। অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এর ডিপিএস নামে আসবে না যদি হম 30 তারিখ হম এটা ম্যাচুরিটি হয়ে যায়। তবে ওনার জানার ছিল যে উনি ইনভেস্ট এত মাস কিস্তি দিছে এটা দেখাবে কিনা, সেটা হচ্ছে যে ওখানে রিবেটের এখানে দেখাবে, এটা একটা ইস্যু হ্যাঁ ছিল। হ্যাঁ আর একটা হ্যাঁ হচ্ছে যে আপনার যে ভাড়া খাতে যে ইনকাম হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন গুলা করছেন, হ্যাঁ হ্যাঁ ওখানে আপনার যে আহ, যে ইয়াগুলা আছে, স্টেপ গুলা আছে, ওখানের মধ্যে আপনার হচ্ছে যে শূন্যতা বাতা হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে আবেদন করার পরে আমি যখন হ্যাঁ ডিসিটির কাছে আবেদন করলাম, হ্যাঁ হ্যাঁ। আবেদন করার পরে ডিসিটি যখন আমাকে সে মানে এটা গ্রহণ করলো আমার আবেদনটা, সেক্ষেত্রে আমি তো এখানে তো অটোমেটিক তো এটা লক করা আছে, তাহলে এটা ওপেন করার হুম। অপশনটা কি? আচ্ছা, এটা মূল প্রক্রিয়াটা হচ্ছে ডিসিটির কাছে যখন
করদাতা আবেদন করবে যে আমার বাসাটা খালি ছিল, তখন একজন ইন্সপেক্টর আইসা এটা তদন্ত করবে যে আসলে জি খালি ছিল কিনা। আর জি বিদ্যুৎ বিলের কপি অনেক সময় দেখা যায় বিদ্যুতের লাইনে হারিকেন জ্বালায় এখানে ছিল কিনা, এটা একটা ইস্যু থাকতে পারে। ইনকাম ট্যাক্সের সকল কাজই তদন্তের ভিত্তিতে হয়ে থাকে। তো জি যদি অফিসিয়ালি এই ধরনের ফ্যাক্ট বা তদন্ত জড়িত থাকে, তাহলে তো আহ, আমাদের যে টেকনিক্যাল টিম আছে এই রিটার্নের, ওনারা ব্যাপারটা অবগত থাকবে, এই টিনে ওনারা এটাকে আনলক করে রাখবে। জি। ইস্যুসটা সেটাই। এছাড়াও এটার কোনো আপডেট তথ্য আছে কিনা, যদি থাকে আমি এই বিষয়টা আরেকটু বিস্তারিত আলোচনা করে আমি আপনাদেরকে ইনফর্ম করে দিব। ঠিক আছে? Okay. এরপরে যেটা সঞ্চয়পত্র হচ্ছে যে হয় কি আপনার হ্যাঁ, হচ্ছে যে আহ, নগদকৃত হয় হচ্ছে যে জুনের আগে নগদকৃত হয়েছে, সেক্ষেত্রে তো ব্যালেন্স শিটে মাস্ট এটা যাবে না। এরপর হচ্ছে যে ঠিকই যে তার ব্যাড ট্যাক্স যেগুলা কাটছে, যে ইন্টারেস্ট যেগুলো পাইছে সেগুলো হচ্ছে ইনকামের করে দেখা দিতে হবে। এটা একটা বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আহ আমরা যখন হচ্ছে যে সম্পদ গুলো আগের ফাইলে আমি ম্যানুয়ালি দেখাইছি, এবারে আমি অনলাইনে হ্যাঁ, দেখাচ্ছি, অথবা আমি আগের বারে হচ্ছে যে অনলাইনেও দেখাইছি। এই যে হুম, বিএফ জিনিসটা, ওই যে হ্যাঁ, বিএফ, এটাতে বিএফ, হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার আহ, অনেক সময় আগে দেখাইছে কি ল্যান্ড ডকুমেন্ট কিছুই হয়তো অ্যাটাচ করে দিছিল, কিন্তু হচ্ছে যে আপনার ওখানকার কোন জায়গার ল্যান্ড সেটা, তারপর হচ্ছে যে আপনার তার এই হচ্ছে যে মৌজা, হ্যাঁ, এগুলা হ্যাঁ, সঠিকভাবে লিখে নাই, দলিল নাম্বার এগুলা লিখে নাই আর কি। তা আমি সেটা লিখে দিছিলাম, তো এটা বিএফ দিলে আমার সুবিধা কি, অথবা আমি এটা না দিলে অসুবিধা কি, এটা একটা বিষয়। আর হচ্ছে যে আমরা যেগুলা হচ্ছে যে ইনহেরিটেন্স, যে প্রপার্টি গুলা পাচ্ছি, যেমন সেটা ফার্নিচার হইতে পারে, হুম, সেটা হুম, হচ্ছে যে gift হইতে পারে, আমরা হচ্ছে যে ম্যারেজ গিফট পাইতে পারি। ধরেন হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে যে এক্সট্রা সময় ছিল কি যেগুলা গিফট পাই ইনহেরিটেন্স, সেটা হচ্ছে যে মূল্যটা হাইড করে রাখতো। আর হ্যাঁ, এখন হ্যাঁ, যেটা বলতে বলা হয়েছে, আমি যতটুকু জানি যে মূল্যগুলা হচ্ছে যে আপনার করতে হবে, আপনার হচ্ছে যে যা প্রদর্শন ইয়া করে আছে দিতে হবে। হুম, হুম, প্রদর্শন করে দিতে হবে, নাহলে সেক্ষেত্রে হুম, এটা পরবর্তীতে বিক্রিজনিত কারণে লভ্যাংশ যেগুলো হয় এগুলাতে একটা মানে ইফেক্ট আসবে। তো জি, এটা জি। সম্পর্কে আপনার একটা যদি একটু ধারণা দিতেন আমাদেরকে, তাহলে এটা মানে ইয়া হইতাম আর কি। এই আচ্ছা, ধন্যবাদ। এখানে যে ইস্যুসটা আপনি বলেছেন যে উপহার সামগ্রী বা এই জাতীয় কোনো আহ, জিনিস যদি আমরা পাই বা রিটার্নে প্রদর্শন করি, সেখানে আমরা মূল্য অজানা দিব নাকি এটা একটা ভ্যালু দিব? এখানে আইনে স্পষ্টভাবে বলা আছে একটা ভ্যালু উল্লেখ করতে হবে আপনাকে। ধরেন আজকে আপনি এক ভরি স্বর্ণ গিফট পেয়েছেন, হ্যাঁ, এটার ভ্যালুটা এখানে মেনশন করে দিতে হবে যে কত টাকা এটার বাজার মূল্য আছে। কিন্তু জি যারা অলরেডি অতীতের ফাইলগুলা করে আসছে, ওখানে মূল্য অজানাটা রেফার করেছে, তাদের ক্ষেত্রে যদি আপনি এখানে এই বছর এসে আপনার ভ্যালুটা দেখাইতে যান, তাহলে তো ওনার ফান্ডিং এর যে ক্রাইসিস হয়ে যাবে বা ফান্ডিংটা তেলোমেলো হয়ে যাবে। ওনার যে পরিমাণ ফান্ডিং ফাইলে টাকা আছে, সে টাকা থেকে কিন্তু এই স্বর্ণের করে টাকাটা চলে যাবে। এতে একটা, হুম হ্যাঁ, এতে একটা আপনার অসামঞ্জস্যতা তৈরি হবে, যে কারণে এটা এনবিআর থেকে এটা প্রচলন, কিছু বিষয় আছে, প্রচলন আছে, যে বলা আছে যে না, যারা বিফোর জিরো দিয়েছে তারা এখন ওই ই রিটার্নটাতেও জিরো দিতে পারবে। কিন্তু প্রথম বছর যদি হয়ে থাকে, তাহলে গোল্ডের ভ্যালুটা দেখিয়ে দেওয়া সমীচীন বলে বোধহয় হয়েছে। এটাই আলোচনা, আহ, ব্যাপক একটা আলোচনা ছিল ব্যাপারটা নিয়ে। এটা আসলে আইনে যদিও স্পষ্টভাবে বলা আছে যে ভ্যালুটা দিয়ে দিতে হবে, কিন্তু যাদের অলরেডি রিটার্ন গুলাতে পূর্বে জিরো দেখানো আছে, তারা কি করবে? তারা জিরোই দিবে। হ্যাঁ, আর নতুন করে যদি আপনি কোনো কিছু দেখাইতে চান, তাহলে অবশ্যই সেটার ভ্যালু দিয়ে দিবেন আর কি। এটা হচ্ছে তো ইস্যুস। বিএ শেষে একটা, বিএফ হ্যাঁ, শেষে বিএফ লেখা না লেখা নিয়ে কোনো ইস্যু? আচ্ছা, বিএফ, হ্যাঁ, বিএফটা আমি বলি। বিএফ মানে হচ্ছে ব্রড ফরওয়ার্ড, মানে আগেও এই সম্পত্তিটা আমার ফাইলটাতে ছিল, এটাই মানে হচ্ছে বিএফ। হ্যাঁ, আর বিএফ দিলেন না মানে নতুন এই বছর ঢুকছে, এই বছর প্রদর্শন করা হয়েছে। ঠিক আছে? এটা নির্দেশ করে। হ্যালো স্যার। জি, 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 বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ওই যে আইটি টেন বি, জি, জি, আইটি টেন বি যে ডিফারেন্সটা হয়েছে ওই ওই ভদ্রলোকের ক্ষেত্রে, সেই হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্সটাই আপনি ক্যাশে বসাই দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে এই যে যেটা দুইটা হইতে পারে, যে সেটা হচ্ছে ব্যাংকে থাকতে পারে আর ক্যাশে থাকতে পারে। তো রাইট, ব্যাংকে ক্ষেত্রে সে সেভিংস অ্যাকাউন্ট থাকে, দুইটাই সেভিংস, ধরেন দুই ব্যাংকের দুইটা সেভিংস অ্যাকাউন্ট আছে। হুম, একটা সেভিংস অ্যাকাউন্টে সে ইন্টারেস্ট দিচ্ছে, সে তার এগেইনস্টে টিডিএস কাটছে।
হুম হুম আর একটা অ্যাকাউন্ট আছে যেখানে শোনো কোনো ইন্টারেস্টও দেয় নাই, টিডিএসও কাটে নাই, শুধুমাত্র ব্যালেন্সটা আছে। এখন এইটার ইম্প্যাক্টটা এই জায়গায় একটু কিভাবে লিখবো সেইটা একটু যদি করেন একটু। আচ্ছা আপনি দুইটা, যে একটা হচ্ছে হুম ইন্টারেস্ট দিছে এবং টিডিএস হুম কাটছে, আর একটা হুম, ইন্টারেস্টও দেয় নাই, টিডিএসও কাটে নাই। এই রকমের আছে ওই সেভিংস অ্যাকাউন্ট দুইটা, দুই ব্যাংকের ধরেন। আচ্ছা সেক্ষেত্রে সেভিংস এইখানে অ্যাকাউন্ট। ইম্প্যাক্টটা কোন জায়গায়? আচ্ছা এখানে হ্যাঁ, যে টাকাটা হাতে নগদ অথবা ব্যাংকে দুইটা জায়গায় থাকতে পারে, এটাকে শুধু সেভিংস অ্যাকাউন্টই বলা হচ্ছে, অন্য কোনো অ্যাকাউন্ট না। না ঠিক আছে। সেইটাই হ্যাঁ সেই সেভিংস অ্যাকাউন্টটা স্যার, হ্যাঁ কথার কথা যে এখানে যদি সে ইন্টারেস্ট পায় তাহলে সেই ফিনান্সিয়াল খাতে ইনকাম হবে না, আর্থিক পরিসম্পদ খাতে? হ্যাঁ হ্যাঁ হবে হবে। আচ্ছা, আর একটা অ্যাকাউন্ট আছে যেখানে কোনো ইন্টারেস্ট পায় নাই। এই হ্যাঁ হ্যাঁ দুইটার ইম্প্যাক্টটা কোন জায়গায়? একটা হয়তো জানি আইটি 10B তে ওইখানে করবে। এখন আচ্ছা এটা ওইখানে একটু কি দুইটা দেখায় দিই। দেখাবো না হুম কোথায় দেখাবো, সেইটা আচ্ছা একটু যদি আচ্ছা এক্সাম্পল। আচ্ছা আমি ঠিক এটার মধ্যে আছি, রিটার্নটাতে চলে আসছে আপনার কোয়েশ্চেনের হ্যাঁ, প্রেক্ষিতে দেখাই যে ফিনান্সিয়াল ফ্রম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস এ আপনি হ্যাঁ, ধরেন যে সেভিংস অ্যাকাউন্টটার ইন্টারেস্ট পেয়েছেন সেটা হুম, এখানে দিবেন। হ্যাঁ এই যে ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, এখানে আপনি আপনার দুইটা সেভিংস অ্যাকাউন্ট আছে আপনি বলতেছেন, আপনি ধরে নেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে অগ্রণী ব্যাংক এটা একটা সেভিংস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ হ্যাঁ, ধরেন একটা আপনার শান্তিনগর। হ্যাঁ আমি আমি দিচ্ছি আমি জিনিসটা, তা না হলে পরের পৃষ্ঠাতে আবার যাওয়া যাবে না। চোদ্দ হ্যাঁ এটা এটা আমি একটা দিলাম, একটার ইন্টারেস্ট আছে ধরেন 5,000 টাকা। আর এটা বিভিন্ন খরচ থাকতে পারে, এক্সাইজ ডিউটি বা এসএমএস ফি বা এক্সাইজ মেনটেনেন্স ডিউটি। ফি। হ্যাঁ, হ্যাঁ এরকম হ্যাঁ, ধরেন এটার ধরেন 800 টাকা খরচ আছে। হ্যাঁ, আর টিডিএস আছে ধরেন 500 টাকা। হ্যাঁ এন্ড অফ ব্যালেন্স এখানে আছেন ধরেন 10 লক্ষ টাকা। ঠিক আছে হ্যাঁ, এই হ্যাঁ, এন্ড অফ ব্যালেন্স। তাহলে এখানে তো এটা দিলাম, আরেকটা সেভিংস অ্যাকাউন্ট আছে যেটার কোনো ইন্টারেস্টও নাই টিডিএসও নাই তো, হ্যাঁ, জি স্যার, তাহলে জি স্যার। ওইটা তো আর এখানে দেওয়া যাবে না, এটা শুধু ওইটা ইনকামে এত তো দেব। হ্যাঁ আইটি 10B তে দিতে হবে। রাইট, তাহলে এখান থেকে আমরা চলে গেলাম, আমরা আগাইতে থাকলাম, তবে আগাইতে থাকলাম আমরা ঠিক IT10B-টাতে আমরা আসি, মানে সম্পদ ও দায়ের বিবরণীতে আসি। হ্যাঁ, 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 এখানে এসে আমরা এখানে তো পর্যাপ্ত একটা ফিগার হাতে নগদে রেখে দিয়েছিলাম তাই না। হ্যাঁ, এই ফিগারটা আমি একটু এখান থেকে আগে সরায় নিই। এখন প্রথমে ব্যাংকের টাকাটা বসাই যে নোটস কারেন্সিজ ব্যাংকস কারেন্টস এন্ড আদার ইলেকট্রনিক ক্যাশ, এখানে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা দিব, ইম্পোর্ট ফ্রম ইনকাম এখানে ইম্পোর্ট চাপ দিলে ওইটা শুধু, ওইটা ওইটা চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ শুধু একটা চলে সেভিংসটা আসবে। আসবে। ফাইন হ্যাঁ, ফাইন, তাহলে এটা এটা দিয়ে এখানে সিনক্রোনাইজ ভ্যালু করলাম, এরপর আরেকটা অ্যাকাউন্ট আছে এটা অ্যাড দিয়ে এখানে যোগ করে দিতে হবে, এই যে এখন আপনি আচ্ছা, লিখতে আচ্ছা, পারবেন। বুঝতে পেরেছেন। এই হ্যাঁ, যে এখানে এখানে আমি লিখে দিলাম ধরুন আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক এশিয়াতে, ওটার অ্যাকাউন্টটা একটা নাম্বারটা দিতে হবে, আর ব্যালেন্সটা তো অবশ্যই আছে, যদিও সে ইন্টারেস্ট হ্যাঁ, টিডিএস পায় না কিন্তু ব্যালেন্স আছে, 5 টাকা হইলেও তো হ্যাঁ, ব্যালেন্স আছে তাই না। তো ধরেন হ্যাঁ। 500 টাকা ব্যালেন্স আছে, 500 টাকা লিখলেন, এই তো হয়ে গেছে। বুঝতে পেরেছেন, স্যার দেওয়ার আরেকটা পরে জিনিস হচ্ছে, এই দুইটাই কি এই থেকে দিতে পারতাম? দুইটা আপনি অর্থাৎ ইনকামে ইন্টারেস্ট দিতে থাকা পারতেন না। সত্ত্বেও এখানে কি দিতে পারতেন? মানে ইনকামের মধ্যে বলতেছেন এই না, অ্যাকাউন্টটাও ইনকামে দিতে পারতেন। ফিনান্সিয়ালে দেখাইতাম না, এখানে দিতে পারতাম দুইটা, এই আইটি 10B তে। IT10B তো আমরা দিয়েছি, আর যেটা শুধু হ্যাঁ, ইনকাম আছে সেটা আমরা ফিনান্সিয়াল অ্যাসেটস ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটসেও দিয়ে আচ্ছা, আসছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে থ্যাংক ইউ, দেখি এরপরে নেক্সট দু একটা প্রশ্ন নেই। আরমান ভাই কি আপনি আবারও হ্যান্ড রাইজ করেছেন, আপনার কিছু বলার থাকলে বলুন, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার আরমান ভাই কিছু বলতে চাচ্ছিলেন। জি 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 কোয়েশ্চেন কয়েকটা ছিল, যাই হোক ধন্যবাদ হ্যাঁ সুযোগ দেওয়ার জন্য। স্যার জি এরপরে যেটা বিষয় সেটা হলো আপনার হচ্ছে যে আহ, আমরা যেগুলো হচ্ছে যে নতুন ফাইল, ধরেন কারো নতুন ফাইল করতেছি, হুম সে হুম হচ্ছে যে আহ, অনেক বছর ধরে ইনকাম করতেছে কিন্তু বাধ্যবাধকতা ছিল না, তার কোনো মানে ইয়া ছিল না, সেজন্য সে টিনও করে নাই, আর হচ্ছে যে আপনার সে ট্যাক্সের ব্যাপারে আবারও ছিল না। পাওয়ার ছিল এখন না। মানে চাকরি করছে অথবা ব্যবসা বাণিজ্য করে ইনকাম করছে, এখন একটা পর্যায়ে তাকে বাধ্যবাধকতার কারণে এখন তো বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে নিতে গেলে প্রুফ অফ সাবমিশনের যে স্লিপটা সাবমিট করতে হয়, হ্যাঁ সেটার হ্যাঁ কারণে হ্যাঁ সে এখন বাধ্য হচ্ছে, সে হচ্ছে যে রিটার্ন সাবমিট করবে। হ্যাঁ করতে হ্যাঁ গিয়ে তার হচ্ছে যে আগের আহ, আহ, ধরেন সে 10-15 বছর 20 বছর ধরে ইনকাম করতেছিল টাকাগুলা,
তো তার আচ্ছা জায়গা জমি হয়েছে, বাড়িঘর হয়েছে, তো হুম সেগুলো হুম সে ফাইল, প্রথম ফাইলে তো তাকে দেখাইতে হবে। দেখাইতে এখন হবে। সে দেখাইতে গেছে, তার হচ্ছে যে প্রায় কোটির কাছাকাছি তার হচ্ছে যে সম্পদের পরিমাণ। হ্যাঁ তো হ্যাঁ এখন আমাকে যখন তাকে এই ফাইলগুলো, আমি যখন এই হিসাবগুলো দিব, সাবমিট করতে যাব, তখন তার সোর্স অফ ফান্ডে তো যেহেতু আগের কোনো লাস্ট ইয়ারে সে ফাইল সাবমিট করে নাই, ওখানে নাই, তাকে হুম আদার রিসিটে ফার্স্ট সেভিং হিসেবে দেখাইতে হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ফার্স্ট সেভিং হিসেবে সে কতটুক পরিমাণ সম্পদ মানে দেখাইলে সেটা হচ্ছে যে এলাওয়েবল হবে, কোনো ঝামেলা হবে না, জবাবদিহিতার আওতায় পড়বে।